নমস্কার। ভারতীয় রেলওয়েতে যোগদান করার এবছরের সবথেকে বড় সুযোগ কিন্তু আমাদের কাছে এসে গেছে। আপনারা যারা এতদিন ধরে অপেক্ষা করেছিলেন তাদের জন্য রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এবছরের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট এএলপির CEN01 2026 এর নোটিফিকেশন কিন্তু অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে। আর এবছরের সবচেয়ে বড় খবর কি জানেন? এবছরের ভ্যাকেন্সিটা কিন্তু ছোটোখাটো নয়, প্রায় 11,127টা ভ্যাকেন্সি রয়েছে, যেটা পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের লাখো যুবকের কাছে একটা রেলওয়েতে যোগদান করার একটা সুবর্ণ সুযোগ। তাই আজকের এই ভিডিওটাতে অফিসিয়াল নোটিফিকেশানের সমস্ত ডিটেল খুঁটিনাটিভাবে আমরা ডিকোড করব। কারা কারা আবেদন করতে পারবেন, কি কি এলিজিবিলিটি আছে, বয়স সীমাতে কোনো ছাড় আছে কিনা, ডিপ্লোমা, বিটেক এবং ITI এর ক্ষেত্রে কি কি নিয়ম রয়েছে, এবং যারা এবছরের ফাইনাল ইয়ার স্টুডেন্ট তারা কি আবেদন করতে পারবেন, এই সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওটাতে। ভিডিওটা কিন্তু একটু স্কিপ করবেন না, পুরোটা দেখুন, কারণ ছোট্ট একটা ভুল আপনার কিন্তু সমস্ত পরিশ্রম ব্যর্থ করে দিতে পারে। দেখো, প্রথমেই আমরা দেখে নেব কিছু গুরুত্বপূর্ণ ডেট। ঠিক আছে, ডেটগুলো কিন্তু নোট ডাউন করে রাখতে ভুলবেন না। প্রথমেই দেখো, অনলাইনে আবেদনের কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে 15ই মে থেকে। শেষ আবেদন কবে করতে পারবে না, 14ই জুন পর্যন্ত শেষ আবেদন করতে পারবে। আর শেষ আবেদনের কিন্তু ফি পেমেন্ট করতে পারবে 16 তারিখ পর্যন্ত। কিন্তু আমি সবসময় বলবো যে শেষ দিন পর্যন্ত কিন্তু অপেক্ষা করবে না, কারণ শেষের দিকে রেলওয়ের কিন্তু সার্ভার প্রচণ্ড ল্যাগ করে যায়। তখন কিন্তু তোমার আবেদনটাই হয়তো জমা পড়বে না, সেক্ষেত্রে কিন্তু একটা বছর তোমার কাছে নষ্ট হয়ে যাবে। আশা করি তুমি সেটা চাও না, তাই যত তাড়াতাড়ি সম্ভব ফর্মটা ফিল আপ করে দেবে। আর তার থেকেও আরও একটা গুরুত্বপূর্ণ ডেটস যেটা দেখো মনে রাখবে বারবার, সেটা হচ্ছে 17ই জুন থেকে 26শে জুন পর্যন্ত। সেটাতে কি আছে না, তুমি আবেদন করার সময় যদি কিছু ভুল হয়ে থাকে সেই ভুলগুলো কিন্তু সংশোধন করার জন্য তুমি এই সময়টা পাবে। ঠিক আছে, এই ডেটসগুলো কিন্তু মনে রাখবে। এইবারে আমরা কিন্তু ভ্যাকেন্সি ব্রেকআপটা দেখে নেব। দেখো, এইখানে অলরেডি যে ভ্যাকেন্সিটা রয়েছে 11,127টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। সেটা ভ্যাকেন্সি ব্রেকআপ আমরা একটা অন্য ভিডিওতে করব, যেখানে কোন RRBতে কত কত ভ্যাকেন্সি রয়েছে, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, SC/ST বা EWS এর জন্য কত ভ্যাকেন্সি রয়েছে, এবং সেই হিসাবে ভ্যাকেন্সির ভিত্তিতে কোন জোনটা সেফ জোন, কোনটা ডেঞ্জার জোন, সেটা আমরা বিবেচনা করব, কিন্তু পরবর্তী একটা ভিডিও আমাদের নিয়ে আসবো। এখানে আপাতত টোটাল যে ভ্যাকেন্সিটা রয়েছে সেটা কিন্তু 11,127। দেখো, এই পদটা দেখে তুমি কিন্তু একটা জিনিস তুমি নিশ্চিত হতে পারো যে কয়েক মাসের পরিশ্রমের যদি তুমি করো ভালো করে, তাহলে কিন্তু একটা সিট এখান থেকে ছিনিয়ে নেওয়া কিন্তু কোনো আহামরি কিছু বড় কাজ নয়। তাই নিজেকে প্রাণপণ চেষ্টা করো, নিজের পড়াশোনাটা আজকে থেকে শুরু করে দাও এবং ভালোভাবে প্রিপারেশন করতে থাকো। এইবার দেখো কারা কারা আবেদন করতে পারবে। এইখানে দেখো পরিষ্কার কিন্তু এডুকেশনাল কোয়ালিফিকেশান কিন্তু পরিষ্কারভাবে এখানে মেনশন করা আছে। এখানে কি বলা আছে দেখো, ম্যাট্রিকুলেশন মানে মাধ্যমিক পাস করতে হবে, তার সঙ্গে ITI করতে হবে কোনো রেকগনাইজ ইনস্টিটিউট যারা কিন্তু NCVT বা SCVT থেকে অ্যাক্রিডেটেড রয়েছে। সেই ধরনের ইনস্টিটিউট থেকে তুমি কিন্তু যে কোনো ট্রেড নিয়ে, মেকানিক্স, মিলরাইট, মেনটেন্যান্স, মেকানিক্স, ইলেকট্রনিক্স মেকানিক্স, যে কোনো ডিপার্টমেন্ট থেকে তুমি যদি ITI করে থাকো তাহলে তুমি কিন্তু ALPতে অ্যাপ্লাই করার জন্য এলিজেবল। এছাড়াও ধরো যাদের যদি মাধ্যমিকের সঙ্গে সঙ্গে তুমি যদি ডিপ্লোমা করে থাকো তাহলেও কিন্তু তুমি এখানে এলিজেবল। কিন্তু ডিপ্লোমাটা কোন কোন ব্রাঞ্চ থেকে করতে হবে এখানে দেখো মেনশন করা আছে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অথবা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। ঠিক আছে, সেটাও কিন্তু কোনো রেকগনাইজ ইনস্টিটিউট থেকেই করতে হবে, তাহলেও কিন্তু তুমি এখানে ফর্মটা ফিল আপ করার জন্য এলিজেবল। এছাড়াও দেখো ডিগ্রি ইন ইঞ্জিনিয়ারিং, এটার অর্থ হচ্ছে যদি তুমি বিটেক করা থাকে, এই ডিপ্লোমাতে যেই ব্রাঞ্চ বলা আছে ওই সেম ব্রাঞ্চগুলোতে, যেমন মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক্স, অটোমোবাইল, এই ব্রাঞ্চগুলো থেকে তুমি যদি বিটেকও করে থাকো তাহলেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে এই ALP নোটিফিকেশানের জন্য। ঠিক আছে, এখানে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা চলো আমরা দেখে নিচ্ছি। এই জায়গাটাতে কিন্তু
পরিষ্কার করে লেখা আছে, দোজ ওয়েটিং রেজাল্ট ফর দ্য ফাইনাল এক্সামিনেশন অফ দ্য প্রেসক্রাইব এডুকেশনাল অ্যান্ড টেকনিক্যাল কোয়ালিফিকেশান শুড নট অ্যাপ্লাই। মানে কি, যারা ফাইনাল ইয়ারের স্টুডেন্ট, যাদের রেজাল্ট এখনও বের হয়নি, তারা কিন্তু এই অ্যাপ্লিকেশানের কিন্তু আবেদন করার জন্য যোগ্য নয়, তারা কিন্তু ডিসকোয়ালিফাই মানা যাবে। তাই ফাইনাল ইয়ারের যারা স্টুডেন্ট, যাদের এখন রেজাল্ট আসেনি, তারা কিন্তু আবেদন করতে পারবে না। ঠিক আছে, চলো এইবার আসবো কিন্তু দেখো সব থেকে চর্চিত যেটা বিষয়, এজ লিমিট বা বয়স সীমা। এলপির জন্য কিন্তু সাধারণত যে এজ লিমিটটা থাকে সেটা কিন্তু দেখো 18 থেকে 30 বছর বয়স পর্যন্ত। এছাড়াও বিভিন্ন কমিউনিটি থেকে যারা বিলং করে তাদের জন্য কিন্তু কিছু কিছু বয়সের ছাড় রয়েছে। যেমন ওবিসি থেকে যারা বিলং করে তাদের জন্য 3 বছরের ছাড়, মানে কি তারা 33 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও এসসি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা কিন্তু 5 বছর বয়স পর্যন্ত তারা ছাড় পাবে, মানে তারা বয়স যখন 35 বছর পর্যন্ত তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও রেলওয়ে যারা অলরেডি রেলওয়ে সার্ভেন্ট বা গ্রুপ ডিতে রেলওয়ের হয়ে কাজ করেছেন, তারা কিন্তু তাদের জন্যও কিছু বয়সে ছাড় দিয়েছে। সেটা হচ্ছে গিয়ে আনরিজার্ভড ক্যাটাগরির হলে তখন কিন্তু 24 বছর পর্যন্ত, বা ওবিসি হলে 43 ইয়ার্স এজ পর্যন্ত কিন্তু তুমি আবেদন করতে পারবে। এছাড়াও তোমাদের মধ্যে অনেকেরই যারা ডিপ্লোমা করার পরে কিন্তু রেলওয়ের থেকে অনেকে অ্যাপ্রেন্টিস করে রেখেছো, তাদের জন্যও কিন্তু বয়স সীমার ছাড় এখানে দিয়েছে। দেখো ক্যান্ডিডেট যারা অ্যাপ্রেন্টিস করে রেখেছে কখন না, তাদের 25 বছর এজ হওয়ার আগে পর্যন্ত, তাদের ক্ষেত্রে কিন্তু আনরিজার্ভ ক্যাটাগরি ওবিসি এবং এসসি এসটির ক্ষেত্রে এই বয়সের ছাড় এখানে 35 বছর, 38 বছর এবং 40 বছর বয়স পর্যন্ত দেওয়া রয়েছে। ঠিক আছে, তাই যাদের বয়স হয়তো শেষের দিকে চলে এসছে তারাও কিন্তু এই ছাড়ের ফলে অনেকটাই আবার সুযোগ পেয়ে যাবে, এবং সেই সুযোগটাকে আর হাতছাড়া করবেন না। এবার কিন্তু নিশ্চয়ই সিলেকশান নিতে হবে। এছাড়াও দেখো এজ লিমিটের সঙ্গে সঙ্গে রেলওয়ে কিন্তু এখানে এজের যে ডেট অফ বার্থের কিন্তু আপার লিমিট এখানে অলরেডি মেনশান করে দিয়েছে। মানে যদি আনরিজার্ভ ক্যাটাগরি তুমি হও তাহলে কিন্তু তোমার যে এজ লিমিটটা হতে হবে সেটা হচ্ছে 2/7/1996। আর যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হও তাহলে 2/7/1993। আর যদি এসসি এসটি ক্যান্ডিডেট হও তাহলে 2/7/1991 পর্যন্ত মধ্যে তোমার 91-এর পরে তোমার কিন্তু ডেট অফ বার্থের ডেটটা হতে হবে। ঠিক, এই হচ্ছে এজ লিমিটের কমপ্লিট তথ্য। দেখো অ্যাপ্লিকেশান তো হয়েই গেল, তাহলে এইবারে আমরা জেনে নেব যে চাকরিটা পেতে হবে আমাদেরকে কতগুলো ধাপ পেরিয়ে যেতে হবে। এখানে প্রথম যে জিনিসটা দেখো রয়েছে সেটা হচ্ছে গিয়ে কিন্তু যে একটা ক্যান্ডিডেট কেবলমাত্র একটা আরআরবি থেকেই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তুমি যদি মাল্টিপল আরআরবি থেকে যদি অ্যাপ্লাই করে দাও তাহলে কিন্তু তোমার অ্যাপ্লিকেশানটা কিন্তু রিজেকশান হয়ে যাবে, সেটা কিন্তু মাথায় রাখবে। তাই যে কোনো একটা আরআরবি চুজ করবে। আরআরবি কীভাবে চুজ করবে সেটা নিয়ে আমরা পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এখানে দেখো তিনটে স্টেজ তোমাকে পেরাতে হবে। প্রথমত একটা হচ্ছে ফার্স্ট স্টেজ সিবিটি, সেকেন্ড স্টেজ সিবিটি, তারপর কম্পিউটার বেস অ্যাপটিটিউড স্টেজ যেটাকে আমরা বলি সাইকো টেস্ট। এছাড়াও তারপরে রয়েছে কি ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। আর এখানে প্রত্যেকটা স্টেজের প্যাটার্ন কিভাবে হবে, প্রত্যেকটা স্টেজে কিভাবে কি কোশ্চেন আসে না আসে তার ডিটেলস সিলেবাস এবং বুক লিস্ট আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো। তাই আমাদেরকে সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব করে রাখো। আরও গুরুত্বপূর্ণ তথ্য, গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আমরা আসবো। এখানে শুধু বন্ধুরা নোটিফিকেশান এসে গেছে, ভ্যাকেন্সিটাও কিন্তু এবারে অনেক রয়েছে। 11,127 ভ্যাকেন্সি কিন্তু কম নয়। তাই যদি কিছু বাকি থাকে সেটা হচ্ছে শুধুমাত্র তোমার প্রস্তুতি। তাই এখন থেকে খাতা কলম নিয়ে লেগে পড়ো, নিজের প্রস্তুতিটাকে আরও মজবুত করো এবং খুব শীঘ্রই নিজের জন্য একটা পোস্ট কিন্তু কনফার্ম করে নাও। পরবর্তী ভিডিওতে আমরা এই 11,127 ভ্যাকেন্সি জোন ওয়াইজ কিভাবে ব্রেকআপ হয়েছে, কোন জোনে অ্যাপ্লাই করলে কাট অফ কম যায়, কোনটা সেফ জোন, কোনটা ডেঞ্জার জোন, সেটা নিয়ে ভিডিও নিয়ে আসবো। তাই এই ধরনের আরও তথ্যের জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এছাড়াও
নিজের প্রিপারেশনটা ভালোভাবে চালিয়ে যাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।